সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে একটি ফুল পিঠার রেসিপি। তালের সিজনে এই পিঠাটি না খেলে কিন্তু খুবই আফসোস থেকে যাবে। তাই অবশ্যই ট্রাই করবেন এই পিঠার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকের এই পিঠাটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে তালের পিউরি বা তালের রস। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। তালের রসের সাথে যদি এই দুধটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তালের যে একটা তিতা ভাব এটা কিন্তু থাকবে না। আর পিঠেগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তালের রসটাকে আমি এখন মিডিয়াম আঁচে জাল করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই দেখবেন এই তালের মাঝে কিন্তু একটু বলক চলে আসবে। আমি এই তালের রসের সাথে 1/2 কাপের মতো নারকেল কোড়ানো দিয়েছি। এই নারকেল কোড়ানো দেওয়াটা কিন্তু ভিডিওতে ওঠেনি। নারকেল কোড়ানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে না থাকলে কিন্তু নাও দিয়ে দিতে পারেন। নারকেলটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে আরো খুবই ভালো লাগবে। যেকোনো পিঠার মাঝে কিন্তু নারিকেল, দুধ এগুলো দিলে কিন্তু পিঠাগুলো খেতে আরো অনেক বেশি টেস্টি হয়। নারকেলটা ফ্রিজে ছিল যে কারণে এটা কিন্তু একটু শক্ত দোলা পেকে গেছে। এখন এটাকে আমি তালের রসের মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি। আর এটা কিন্তু দোলা ভাবটা ছেড়ে দিয়েছে। রসের সাথে ভালোভাবে নারকেলটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এর মাঝে আর নারকেলের কোনো রকম দোলা ভাব নেই। এই তালের রসটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমার এই চালের গুঁড়াটা কিন্তু ফ্রিজে ছিল যে কারণে এগুলো কিন্তু একটু ভিজাই রয়েছে। এখন এই তালের পিউরির সাথে আমি চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে একটি ডো বানিয়ে নিব। আমরা রেগুলার আটার রুটি যেভাবে বানাই সেরকমই একটি ডো তৈরি করে নিব। তালের রসের সাথে আমি চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটু আঠালো ডো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন অনেকটাই নরম রয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এটাকে আবার একটু মথে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এই চালের গুঁড়োটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে হাত এনে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি এটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন এটাকে আমি হাত এনে কিন্তু গোল করে নিয়েছি আর এটা কিন্তু হাতের সাথে লেগে যায়নি। এ পর্যায়ে বোঝা যাবে এই আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এই ডোগুলোকে আমি একটি ছড়ানো প্লেটে উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি একটি ছড়ানো প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি। আর এগুলো একটু ফাঁকা করে নিচ্ছি ভেতর থেকে তাহলে গরমটা বেরিয়ে যাবে। আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে ঠান্ডা করে নেব। আবার এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। হালকা ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি মথে নিব। হাত দিয়ে মাখানো যায় এরকম গরম অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে। আমি এটাকে খুব ভালোভাবে মথে আবারও একটু সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণটা আমি হাতে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু গোল করে তারপর বড়ি দিয়ে আমি আবারও গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি আর এরপরে কিছুটা পরিমাণে শুকনাটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার রুটি বেলনাতে এটাকে একটু রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার খুব বেশি মোটা বানাবো না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিকে ঘুরে ঘুরে একটি রুটি বেলে নিয়েছি আর একটি ঢাকনা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি।
আপনারা যদি নাস্তাগুলো সাইজে ছোট বা বড় করতে চান তাহলে কিন্তু এভাবে কেটে নিবেন। ছোট করতে চাইলে ছোট ঢাকনা দিয়ে কেটে নিবেন, আর যদি বড় করতে চান তাহলে কিন্তু বড় ঢাকনা দিয়ে কেটে নিবেন। আমি কিন্তু একটি মিডিয়াম সাইজের ঢাকনা দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আর যেকোনো কিছু মিডিয়াম সাইজ করে বানালে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর দেখা যায়। আমি একইভাবে আরেকটি রুটি বেলে নিচ্ছি। আমার এই রুটিটাও কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আমি খুব মোটা বানাইনি, আবার কিন্তু খুব পাতলাও বানাইনি। এবার এখানে আমি একটি ছোট কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বোতলের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। এখন এই বাড়তি অংশগুলোকে দিয়ে আমি আবারও পিঠা বানিয়ে নিব। এখন এখান থেকে ছোট একটি পিঠা নিয়ে আমি আবারও একটু ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে একটু পাতার শেপ দিয়ে নিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে কেটে নিব। এখন আমি আরেকটু লম্বা রোলের মতো বানিয়ে নিচ্ছি। এখন যে পিঠাটা আমি বানিয়ে রেখেছিলাম তার মাঝ বরাবর আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে আরেকটু গোলের টুকরা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এগুলো লেগে নিলে দেখা যাবে এগুলো কিন্তু আর খুলে যাবে না। এখন আমি যে পাতাগুলো এখানে বানিয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি। আমি পিঠার চতুর্পাশে এই পাতাগুলোকে লাগিয়ে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি এর উপরে দাগ কেটে নিব, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে। আবারও আমি চতুর্পাশে পানি লাগিয়ে নিচ্ছি আর এরকম করে একটু রাউন্ড করে নিচ্ছি। আমি এই রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি এর উপরে দাগ কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো দাগ কাটার কারণে কিন্তু এই পিঠাটা দেখতে আরো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এরকম পিঠা বানিয়ে যে কোনো বিয়ের অনুষ্ঠানে হলুদের ডালা সাজিয়ে নিতে পারেন। এবার আমি চতুর্থ সাইডটা আবারও দাগ কেটে নিচ্ছি। আমার এই পর্যায়ে কিন্তু এই পিঠাটা বানানো হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে উঠিয়ে নিয়েছি। আর এগুলো বানানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি এই পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য এখানে একটি রাইস কুকারে বাটি নিয়েছি। রাইস কুকারে যে ছিদ্রযুক্ত বাটি থাকে সেই বাটিটাই আমি নিয়েছি। তার উপরে একটি কাপড় দিয়েছি। এবার কাপড় দিয়ে আমি পিঠাগুলোকে দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে কিন্তু ঢাকনার গায়ে যে পানি, এই পানিটা কিন্তু আর পিঠার গায়ে পড়বে না। এখন এটাকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো পানির ভাপে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো পানির ভাপে দিয়ে ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলে দিয়েও ভেজে নিতে পারেন। আমার পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের এই পিঠাগুলো কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।